21 জুলাই 2025 দুপুর 1:18 ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হলো বাংলাদেশ এয়ারফোর্সের একটি বিমান। প্রাণ হারালো অন্তত 20 জন, আহত শতাধিক, অধিকাংশই স্কুলের নিষ্পাপ শিশু। বাচ্চারা তখন স্কুল ছুটির পর কোচিংয়ের জন্য অপেক্ষা করছিল, আর ওই মুহূর্তে কিন্তু বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ক্লাস 3 যে ক্লাস ছিল সেখানে আঘাত হানে এবং সেখানে উপস্থিত যারা ছিল অধিকাংশের মতে হতাহতের সংখ্যা 100 এর অধিক, নিহতের সংখ্যা কিন্তু অফিসিয়াল মতামত অনুযায়ী জানানো হয়েছে এখন পর্যন্ত 20 জন মারা গিয়েছে এবং হতাহত হয়েছে অন্তত 170 জনের মতো, যার অধিকাংশ ছিল স্কুলের বাচ্চারা, ক্লাস 5 বছর থেকে 14-15 বছরের মধ্যে যারা অধিকাংশ বয়স ছিল। কিন্তু কথা হচ্ছে গিয়ে এই ঘটনা কি প্রথমবার ঘটেছে বাংলাদেশে? না, এই রক্তের অধ্যায়ের পিছনে রয়েছে আরও অনেক ভয়াবহ সব বিমান দুর্ঘটনার ইতিহাস বাংলাদেশে। আসুন সবগুলো আমি এক এক আপনাদেরকে শোনাবো। আজকের যুদ্ধ বিমানটি ছিল F-7BGI, এ চাইনিজ মেড ট্রেনিং এয়ারক্রাফট। এটা শুধু একটা ট্রেনিং এয়ারক্রাফট ছিল, চায়নার তৈরি করা, এবং এটার মূল কপি করা হয়েছে রাশিয়ান একটা এয়ারক্রাফট থেকে। এবং আপনারা জানলে অবাক হবেন, এটা তৈরি করা হয়েছিল 1965 সালে। টেক অফের 12 মিনিট পরে ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পাইলট শেষ চেষ্টা করছিলেন কোনো ফাঁকা স্থানে ল্যান্ড করার জন্য, কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়। বিদ্যালয়ের ভবনের উপরেই বিমানটি সরাসরি বিধ্বস্ত হয়। সরকারের প্রাথমিক ধারণা মেইনটেনেন্স ও পাইলট কোঅর্ডিনেশনের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছিল। জাতীয় শোক ঘোষণা করা হয়েছে 22 জুলাইকে এবং তদন্ত কমিটি গঠন করে বাচ্চাদের জন্য যারা মারা গিয়েছে এবং যেসব অভিভাবক মারা গিয়েছে তাদের সবার জন্য প্রার্থনা করার কথা বলা হয়েছে। এরকম একটা কাণ্ড করতে পারে আমরা কেউ কল্পনা করি না। মা বাপদের আমরা কি জবাব দেব, কি বলবো তাদের? এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জানিয়েছে এমন একটি দুর্ঘটনা কোনোভাবে আমাদের জন্য কাম্য ছিল না এবং সাধারণ জনগণ যেন সেখানে গিয়ে পরিস্থিতি কন্ট্রোলের বাইরে নিয়ে না যায় সেজন্য তিনি অনুরোধ করেছেন। কেননা দুর্ঘটনা এলাকায় আমরা অসংখ্য মানুষ অকারণে গিয়ে সেখানে ভিড় জমিয়েছে এবং সেখানে যারা দমকল বাহিনী ছিল, যারা সেনাবাহিনী ছিল, তাদের কাজে কিন্তু অনেকেই ব্যাঘাত ঘটিয়েছে। বিভিন্ন সাংবাদিকরা, সাধারণ মানুষ পর্যন্ত তারা সহায়তা না করে মোবাইল দিয়ে কেউ ভিডিও করছে, সেখানে 10 টাকার পানি 100 টাকা দামে বিক্রি করতেছে। যখন 10 টাকার রিক্সা ভাড়া 500 টাকা রিক্সা ভাড়া নিচ্ছে, সিএনজিওয়ালারা 1000 টাকা ভাড়া নিচ্ছে, যার ভাড়া 100 টাকা। তো সবাই কিন্তু একটা অসহযোগিতার মনোভাব তৈরি করেছিল, যেখানে মানুষ বিপদে ছিল, হাজার হাজার বাচ্চারা হতাহত হচ্ছিল। সবাই একটা সুযোগ লুফে নেওয়ার চেষ্টা করছিল, অথচ এমন বাংলাদেশ হওয়ার কথা কিন্তু কখনোই ছিল না। বাংলাদেশের আকাশে বিমান দুর্ঘটনার ইতিহাস এটাই কিন্তু নতুন নয়। অসংখ্য বিমান দুর্ঘটনা অলরেডি ঘটে গিয়েছে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত গত 55 বছরে। 1984 সালে হযরত শাহজালাল বিমানবন্দরে বিমান DC-10 বিধ্বস্ত হয় এবং সেখানে নিহত হয়েছিল অন্তত 5 জন। পরবর্তীতে 1989 সালে সিলেটে বিমান বিধ্বস্ত হয় ফ্লাইট 609 পাইলটের ভুল সিদ্ধান্তের কারণে এবং সেখানে নিহত হয়েছিল 60+ সাধারণ মানুষ। 1997 সালে এগেইন সিলেটে ফ্লাইট 703 অ্যাক্সিডেন্ট করে এবং যার কারণ ছিল ঘন কুয়াশার কারণে পাইলট ঠিকভাবে ল্যান্ডিং করতে পারেনি, যার কারণে অসংখ্য মানুষ আহত হয়েছিল। পরবর্তীতে 2007 সালে চট্টগ্রামে GMG এয়ারলাইনের ফ্লাইট রানওয়েতে স্লিপ করে আগুন ধরে যায় এবং 2012 সালে ইউনাইটেড এয়ার ইঞ্জিন ফেলিওরের কারণে কক্সবাজারে জরুরি অবতরণ করে। পরবর্তীতে 2018 সালে বাংলাদেশে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা US বাংলা ফ্লাইট
211 নেপাল, যেখানে নিহত হয়েছিল প্রায় 51 জন বাংলাদেশি মানুষ। এবং যে আজকের ঘটনাটা 21 জুলাই 2025, সেখানে একটি সেনাবাহিনীর ট্রেনিং প্রাপ্ত একটি বিমান সরাসরি একটি স্কুল ভবনে, যেখানে বাচ্চারা ছিল ক্লাস টাইমে, আক্রমণ করেনি, অ্যাক্সিডেন্ট করে। এবং সেখানে কিন্তু অসংখ্য স্টুডেন্ট মারা গিয়েছে, টিচাররা মারা গিয়েছে। আমরা দেখেছি একটা নিউজে একজন মহিলা টিচার, তিনি তার বাচ্চাদেরকে বের করার চেষ্টা করতেছিলেন, তিনি নিজে আহত ছিলেন, তিনি চাচ্ছিলেন তার ছোট ছোট বাচ্চারা যেন এখান থেকে বের হয়ে যায়, তাদেরকে সহযোগিতা করতে গিয়ে তিনি নিজেও অনেক বার্ন হন, পরবর্তীতে তিনি হসপিটালে মারা যান। এবং সেখানে পাইলট, তিনি নিজেও ইজেকশন করে বের হয়ে যাননি, হয়তো তার কাছে সুযোগ ছিল বা ছিল না, হয়তো তিনি ভেবেছিলেন শেষ মুহূর্তে তিনি হয়তো বিমানটাকে কোনো একটা সেফ জোনে ল্যান্ডিং করতে পারবেন, কিন্তু তিনি সেফ জোনে ল্যান্ডিং করতে পারেননি। এটা ছিল তার ট্রেনিংয়ের শেষ সোলো ট্রেনিং, যেটা তাকে একা করতে হতো। এবং আজকের ট্রেনিংটা পাশ করতে পারলে কিন্তু তিনি অফিসিয়ালি বাংলাদেশ বিমান বাহিনীর একজন পাইলট হতে পারতেন। মাত্র 1 মাস আগেই তার বিয়ে হয়েছিল। তো এমন একটি দুর্ঘটনা আমাদের কারোই কাম্য ছিল না, যা পুরো দেশকে শোকের ছায়ায় নিয়ে গিয়েছে। এবং 22 জুলাই যে এইচএসসি পরীক্ষা ছিল, তাও স্থগিত করা হয়েছে। পুরো দেশ যেন স্তম্ভিত হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে, কেন এসব দুর্ঘটনা ঘটে? দুর্ঘটনা ঘটার পেছনে কারণ কি? বিশেষজ্ঞরা বলেন আমাদের বিমান দুর্ঘটনার পেছনে 3টি প্রধান কারণ রয়েছে। প্রথমটি হচ্ছে প্রযুক্তিগত ত্রুটি, পুরাতন যন্ত্রাংশ এবং রক্ষণাবেক্ষণের ঘাটতি। যেমন আজকের বিমানটা যদি আমরা দেখি, এটা তৈরি করা হয়েছিল 1965 সালে, 1965, এবং বিমানটার বয়স 60 ইয়ার্স। ভাই, আমরা 2025 সালে বাস করি, পৃথিবী অনেক দূর আগায় গেছে। চায়না 5G 6G বিমান নিয়ে তারা তুলনা করতেছে, সেখানে আমরা 1965 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্ভবত ভাঙাচোরা একটা বিমান নিয়ে এখনো বিমান বাহিনীকে ট্রেনিং দিচ্ছি। এটা বিমান দুর্ঘটনার একটা অন্যতম কারণ। অবশ্যই এখানে যারা আছে, বিমান বাহিনী, বাংলাদেশ সেনা প্রধান, অন্যান্য যারা এসবের দায়িত্ব প্রদানে আছে, বা প্রধান উপদেষ্টা বা সরকার প্রধান, এটা তাদের এই দায়ভার কিন্তু তাদেরকে নিতেই হবে, কারণ ওরাই ওপরের মহলে আছে। ওদের উচিত ছিল তাদের জন্য আধুনিক এবং দক্ষ বিমান নিশ্চিত করা। 2 নম্বর কারণ হচ্ছে পাইলট ও কন্ট্রোল টাওয়ারের ভুল সিদ্ধান্ত। আমরা জানি বিমান ল্যান্ডিংয়ের পরেই কিন্তু পাইলট এবং কন্ট্রোল টাওয়ারের সাথে একটা ভালো যোগাযোগ রাখতে হয়, কোথায় ল্যান্ডিং করবে, কখন ল্যান্ডিং করবে, সব কিছু কনফার্ম করা হয়। যখন তাদের মধ্যে ভুল সিদ্ধান্ত হয়, তখনই কিন্তু বিমান একটা অ্যাক্সিডেন্টের সুযোগ থাকে। তা ঘটেছিল US বাংলা ফ্লাইট 211 এর সাথে। এবং 3 নম্বর কারণ হিসেবে উল্লেখ করা আছে জরুরি পরিকল্পনার অভাব। অর্থাৎ স্কুলের পাশে বিমান চলাচল কেন? ঢাকা শহরে প্রায় 2 কোটি মানুষের বসবাস, বাংলাদেশের সবচেয়ে ডেন্সিটি পপুলেশন এরিয়া হচ্ছে ঢাকা। তার পাশেই কুর্মিটোলা বিমানবন্দর কেন তৈরি করতে হবে? সেখানে এত বেশি মানুষ, এবং তৈরি করলেও সেখানে কেন ট্রেনিংয়ের ব্যবস্থা থাকতে হবে এরকম পুরনো বিমান দিয়ে? অপরিকল্পিতভাবে যখন এসব কাজ করা হয়, যখন অদক্ষ কোনো ইঞ্জিনিয়ার বা অদক্ষ পজিশনে কেউ বসে থাকে এবং তারা এসব পরিকল্পনা করে, এসব কারণে কিন্তু এরকম ভয়াবহ দুর্ঘটনা আমরা দেখতে পাই। সেখানে একটা বিমান আবাসিক এরিয়ায় চলতেছিল এবং আবাসিক এরিয়ায় বিধ্বস্ত হয়েছে, তাও স্কুলের মতো একটি সেফ জোনে। তাহলে আমাদের বাচ্চারা নিরাপদ কোথায় থাকবে? আমরা গত জুলাইয়ে দেখেছি 24-এ, সেখানে একটা বাচ্চা জানালায় দাঁড়ায় ছিল, তার মাথায় এসে বুলেট লাগে, সে ঘটনাস্থলে মারা যায়। আজকে বাচ্চারা স্কুলে পড়তেছিল, সেখানে মারা যাচ্ছে। বাচ্চারা বাস দিয়ে যাবে, অন্য একটা মাতাল বাস এসে অ্যাক্সিডেন্ট করে তাদেরকে খাদে ফেলে দেবে। তো আপনি নিরাপদ কোথায়? আমাদের বাচ্চারা আজকে কোথায় নিরাপদ? এই প্রশ্ন কিন্তু আপনাদেরকেও করতে হবে। এত সব সমস্যাগুলো, এগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি? কিভাবে আমরা ক্ষয়ক্ষতি পরিমাণ এবং আমাদের জানমালের নিরাপত্তা দিতে পারি? আমরা কি শুধু দুর্ঘটনার পর থেকে শোক জানিয়ে যাব? অমুক ভাই মারা গেছে, একদিনের শোক, আসুন 5 মিনিটের শোক, একটু কান্না করি, এসব করে কি আমরা সবকিছু সমাধান করতে পারবো? না, আমাদের আরো অ্যাডভান্স কোনো সমাধানের দিকে যেতে হবে। চলুন আমরা কয়েকটি সমাধান নিয়ে আলোচনা করি। নিরাপত্তা নীতি হালনাগাদ করা, নিরাপত্তা নীতি এবং উপর মহলে যেসব প্রশাসন বসে আছে তাদেরকে প্রতিটা রুলস কঠিনভাবে মেনে চলতে হবে। বিমান উড্ডয়নের আগে পরে তাদের যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ সব কিছু কঠিনভাবে মেনটেন করা উচিত। পাইলটের নিয়মিত প্রশিক্ষণ ও মনিটরিং করা। আমরা দেখেছি পূর্ববর্তী সরকার আমলে
শুধুমাত্র টাকা হলেই কিন্তু সে সব জায়গায় বসে যেতে পারে, সার্টিফিকেট মিলা যায়। তো এখানে যখন তোমার হাতে 100 জন মানুষের জীবন একটা পাইলটের হাতে বা একটা ড্রাইভারের হাতে, তাদের কিন্তু অত্যন্ত দক্ষতা প্রয়োজন রয়েছে। শুধু একটা সার্টিফিকেট তাদেরকে দক্ষতা দিতে পারবে না কখনোই। তা তাদেরকে পর্যাপ্ত ট্রেনিং এবং তাদেরকে মনিটরিং করতে হবে, তাদের কাজ কীরকম যাচ্ছে। এটা কিন্তু সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ। সামরিক বিমান চলাচলের জন্য নির্ধারিত ট্রেনিং এরিয়া নিশ্চিত করা। যখন তারা একটা আবাসিক এলাকার উপর দিয়ে একটা সামরিক বিমান ট্রেনিং কোনোভাবেই হতে পারে না। যেমন কক্সবাজারের মতো এলাকা, সেখানে অনেক খোলামেলা জায়গা আছে, বন আছে, ম্যানগ্রোভ ফরেস্ট আছে, খোলামেলা কিছু এলাকা আছে যেখানে তারা চাইলে বিমান ঘাঁটি তৈরি করতে পারে এবং সামরিক বিমান ট্রেনিং করতে পারে, যেটা জরুরি। কিন্তু আবাসিক এলাকায় কেন? এটা অবশ্যই এটা থেকে দূরে থাকতে হবে। তারপর হচ্ছে স্কুল, কলেজ ও জনবহুল এলাকায় বিমান চলাচল বন্ধ রাখা। যেখানে স্কুল আছে, আসতে চালান, হর্ন দিবেন না, এসব আমরা দেখতে পাই। কিন্তু বিমানের ক্ষেত্রে আমাদের এরকম কিছু নিয়ম করা উচিত, যেমন এইসব এলাকার আশপাশ দিয়ে কোনো সামরিক অভিযান, হেলিকপ্টার, বিমান নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। তারপর হচ্ছে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা। যেমন কোনো একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা যখন থাকবে তখন সবাইকে এখান থেকে দূরে সরিয়ে নেওয়া, এবং অ্যাক্সিডেন্ট পরবর্তীতেও আমাদেরকে কী করতে হবে। যেমন আমরা আজকে দেখেছি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কয়েক হাজার সাংবাদিক চলে আসছে লাইট নিয়ে, সাধারণ উৎসুক জনতাকে ভিড় করতেছে, অথচ একটা বাচ্চা যখন ভিতর থেকে বের করতেছে দগ্ধ অবস্থায়, মৃত অবস্থায়, ওদেরকে নিয়ে যাওয়ার রাস্তাও খালি নেই, অ্যাম্বুলেন্স আসতে পারতেছে না, একটা ভ্যান গাড়ি নিয়ে যেতে পারতেছে না। এবং আমরা দেখেছি সাংবাদিকদের সাথে সাধারণ মানুষের মারপিটও চলতেছিল, এবং এগুলোকে নিয়ে এক দল সমাজ কিন্তু বিভিন্ন রাজনীতিও করে যাচ্ছে। এবং আমরা পরবর্তীতে দেখেছি হসপিটালে বিভিন্ন রাজনৈতিক নেতারা গিয়ে ওখানে দেখা সাক্ষাৎ করতেছে। আপনি তো ডাক্তার না ভাই, দুদিন পরেও দেখতে আসতে পারেন। কিন্তু একজন রাজনৈতিক নেতা যখন যায় তার সাথে আরও 10 জন যায়, সেখানে ভিড় হয়, ডাক্তাররা চিকিৎসা দিতে পারে না, সাধারণ জরুরি সেবাগুলো আসতে পারে না, সাধারণ মানুষ এবং একজন মানুষ কী করছে, ডাক্তার বলতেছে আমরা 24 ঘন্টা আগে কাউকে রক্ত দিব না। তো আপনি কী করতে পারেন, এই মুহূর্তে হাজার হাজার মানুষ গিয়ে আসেন রক্ত দিই, রক্তের প্রয়োজন আছে, বাট সেটা রুলস মেনটেন করতে হবে। আপনি রাস্তা ব্লক করে রাখতে পারেন না, আপনি একটা হসপিটালকে ব্লক করে রাখতে পারেন না। তো এগুলো কিন্তু কী করে, শুধু বিশৃঙ্খলা তৈরি করে। আমরা একে অপরকে সহযোগিতা করতে হবে, এরকম মুহূর্তে আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে এবং আমাদের পর্যাপ্ত পদক্ষেপ নিতে হবে। আমরা সবাইকে সহযোগিতা করতে হবে। আমরা বোকার মতো উৎসুক জনতা গেলাম, আমি গেছি ভালো নিয়ে হতো, আমি রক্ত দিতে গেছি, আমি হেল্প করতে গেছি, কিন্তু আমার কারণে যদি একটা দুর্ভোগ তৈরি হয় এবং আর একটা ছেলে যদি 1 মিনিট লেট করে হসপিটালে পৌঁছাইতে, এটার দায়ভার কিন্তু আপনার আর আমার, সে যদি মারা যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুধুমাত্র ইতিহাস বলার জন্য নয়, আমাদের চোখ খোলার জন্য। আমরা এখনো অন্ধ, আমরা এখনো লোভী, আমাদের চোখ খোলার জন্য, আপনাদেরকে সচেতন করার জন্য কিন্তু আমি আজকে ভিডিওটা তৈরি করেছি। আজকের এই বাচ্চারা যাতে আর কোনো দিন এমন আগুনের বলি না হয়। কেননা আজকে আরেকজনের বাচ্চার সাথে হয়েছে, কালকে আপনার বাচ্চার সাথে হবে, এরপর দিন আমার বাচ্চার সাথে হবে। কেউ কিন্তু এখান থেকে রেহাই পাবেন না যদি আপনি সচেতন তৈরি না হই। আর এই জন্যই আমি চাচ্ছি যেন আগামীকালের দুর্ঘটনা থেকে আপনি বাঁচতে পারি, আমাদের বাচ্চারা বাঁচতে পারে। এই জন্য আপনাকে সচেতন হতে হবে। তো বন্ধুরা, আপনিও সচেতন হন, অন্যকেও সচেতন করুন এবং আজকের এই বার্তাটি শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিন। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। তো বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।